শেষ। এখন যেটা হবে, জাভাস্ক্রিপ্ট আমাদের সামনের দিকে যাওয়ার সময়, যখন আপনি সামনের দিকে রিয়াক্ট শিখবেন, তারপর আরও নোট জেস, এক্সপ্রেস জেস যখন আমরা যাব, আলটিমেটলি আমরা সবসময় জাভাস্ক্রিপ্টই লিখব। সো তখন আবার নতুন নতুন কিছু জিনিস দেখবো জাভাস্ক্রিপ্টের। তো ওইটাও আমাদের একটা লার্নিংয়ের অংশ থাকবে। মানে রিয়াক্ট বা মার্ন পুরা স্ট্যাকটা শেখার জন্য যেই যেই জিনিসগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। মানে এই জিনিসগুলো ছাড়া আপনি আসলে এই জায়গায় নামতেই পারবেন না। হ্যাঁ, অ্যাটলিস্ট জিনিসগুলো ধরার জন্য আপনার এই জিনিসগুলো জানা লাগবে, এতদিন পর্যন্ত আমরা যা যা দেখেছি। কিন্তু তার মানে এই না, আমি যেটা বললাম, স্ক্রিপ্ট কিন্তু আমাদের এখনো শেষ হয় নাই। মানে জাভাস্ক্রিপ্ট এখন আমাদের এই অ্যাপ্রোচে শিখতে হবে সামনের দিকে, যে এখন যখন লাগবে তখন আমরা সেটা শিখে নিব। মানে আপনি এখন জানেন কিভাবে সিনট্যাক্স লিখতে হয়, আপনি এখন জানেন কিভাবে আহ, কি লজিকগুলো কাজ করে, কিভাবে ফাংশন লিখতে হয়। হ্যাঁ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনি এখন জানেন। এখন নতুন নতুন প্রোগ্রামিংয়ের কনসেপ্ট যদি চলে আসে, যে অমুক জিনিসটা আপনি জানেন না, ধরেন আপনি হয়তো ম্যাথ ডট র্যান্ডমের কাজ দেখছেন, হয়তোবা ম্যাথ ডট সিলিং এর কাজটা দেখেন নাই। সো র্যান্ডম কি করে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, তাহলে সিলিংটা কি করবে সেটা আমরা একটু তখন দেখে নিব, যে ম্যাথ ডট সিলিং আসলে কি করে, বা ফ্লোর আসলে কি করে। তো ওইটা দেখে নিয়ে তখন আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। বা আমরা আমরা যে রিকোয়ারমেন্টটা চাচ্ছি, যে আমার একটা প্রজেক্টের কি রিকোয়ারমেন্ট হতে পারে, এটার উপর ডিপেন্ড করে আমরা আবার ওই জিনিসটা শিখবো তখন, যে আচ্ছা আমার এই জিনিসটা প্রয়োজন, আমি একটু দেখি তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্টে কিভাবে করা যায়। তখন আপনি দেখবেন ওই কোনো একটা ফাংশন বা কোনো একটা মেথড, এগুলো ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন সবাই? বাট আলটিমেটলি আমাদের যেই মেইন কয়েকটা জিনিস, অর্থাৎ লুপ জানা, ফাংশন জানা, ভ্যারিয়েবল জানা, কনস্ট কি, var কি, লেট কি, এগুলো জানা, কন্ডিশন জানা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার অ্যারের মধ্যে যে মেকানিজমগুলো, যেমন ম্যাপ করতে পারা, স্প্রেড অপারেটর ক্রিয়েট করতে পারা, স্প্রেড অপারেটর ইউজ করতে পারা, তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রাকচার করতে পারা, এই জিনিসগুলো আমাদের একদম সবসময় লাগবে। লুপ পারা, হ্যাঁ, এই সমস্ত জিনিস কয়েকটা আমাদের সবসময় লাগবে। তো আমরা জাভাস্ক্রিপ্টের যেই টপিকগুলো শেষ করছি, এর মধ্যে একটা টপিক এখন বাকি ছিল, সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, তো আমরা জাভাস্ক্রিপ্টে এটাও দেখেছি যে কিভাবে আসলে ফাংশন লেখা যায় অ্যারো ফাংশন দিয়ে। এটা দেখেছি না আপনার? জি স্যার। স্যার। আচ্ছা, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। স্যার আজকে কি গিট হাবেরটাও দেখাবেন? হ্যাঁ, আজকে তো গিটহাব দেখানোর কথা ছিল, আমি তো রিয়াক্টের কথা চিন্তা করছি। হ্যাঁ, আজকে তাহলে গিটহাব দেখাইতে হবে। আজকে গিটহাব দেখাবো। আচ্ছা, আমি তো মনে মনে চিন্তা করতেছি আজকে রিয়াক্ট। আচ্ছা, সমস্যা নাই। তো আজকে তাহলে গিটহাবই দেখাই। ওকে, বাট আমরা জাভাস্ক্রিপ্টের ওই টপিকটাকে কমপ্লিট করি। হুম। আচ্ছা, আচ্ছা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? সো আজকে হচ্ছে ডে জি 20। স্যার। ওকে, ওকে, ডে 20। তো এইখানে আমি একটা ফাইল খুলে ফেলি। আচ্ছা, যেহেতু আজকে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কোনো প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে একটু কনসোল লগ করে দেখব। সো আমি এখানে রাখছি অ্যাপ ডট জেএস। হ্যাঁ, আর এটাকে আমি রান করব এই টার্মিনালেই। আজকে আর আমরা ব্রাউজারে যাচ্ছি না, এইখান থেকেই দেখতেছি, কেননা ফিউচারে আমাদেরকে টার্মিনালটাই বেশি ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, কোন স্ক্রিন রেকর্ড করতেছি? আচ্ছা,
হুম, তো আমি এইটার মধ্যে ধরেন কিছু একটা লিখলাম যে console.log hello world, এবং আমি এটাকে রান করতে চাই। আমরা বলেন তো এটা মনে আছে কিনা কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করতে হয়? যদি এরকম অবস্থায় থাকে, আমি কিন্তু প্রথম ক্লাসের দিকে এইভাবে দেখাইছিলাম, তারপরে একটা সময় আমরা কনসোলে গেছি। তো ওই টার্মিনালটাই চিন্তা করেন এখন এখানে। এখন আমি এটাকে রান করব কিভাবে? আমরা জানি নোড দিয়ে এটাকে রান করা যায়। নোড, দেন আপনি ফাইলের নাম এন্টার দিলে চলে আসছে। আচ্ছা, সো এখানে আমরা এখন জাভাস্ক্রিপ্ট লিখব। জাভাস্ক্রিপ্টে আমরা মূলত আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মানে ইম্পোর্ট করা মানে হচ্ছে কোনো একটা ফাইলকে আপনি হয়তো বা একটা ফাইলের মধ্যে কিছু কোড করে রাখছেন। ধরেন আপনি এই জায়গাটাতে লিখে রাখলেন const a equal to 26 আর b equal to 6, যেটাই আপনি রাখেন। এখন ধরেন আপনার আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে another js, ওকে। এখন আমি চাচ্ছি যে আমার এই ফাইলের মধ্যে যেই ভ্যারিয়েবলগুলো আছে এই সেম ভ্যারিয়েবল আমি এখানে নিব, নিয়ে তাদেরকে যোগ করব। ঠিক আছে, আমার প্রবলেমটা বুঝতে পারছেন? মানে এক ফাইলের মধ্যে যে ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আর একটা ফাইলে মধ্যে একটা সাম ক্যালকুলেট করব। বাট এইখানে কোনো কনস্ট্যান্ট লিখবো না, আমরা এটা জাস্ট একটা ফাংশন। ধরেন আমি এখানে একটা কনস্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি। এখন এই এ প্লাস বি, এই এ এর মান আর বি এর মান কোথা থেকে আসবে? এটা ডিফারেন্ট একটা ফাইল থেকে আসবে। এটা আমার উদ্দেশ্য, বুঝতে পারছেন? আমাদের জাভাস্ক্রিপ্টে এরকম মডিউলার ওয়েতে যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের এক ফাইলের ডেটা আর এক ফাইলে প্রয়োজন হয়, তখন আমাদের এগুলোকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়। সো আমরা ওই কাজটাই আজকে দেখব। আচ্ছা, প্রবলেমটা কি আপনাদের ক্লিয়ার? জি স্যার। ওকে, সো যদি ক্লিয়ার হয় তাহলে চলেন আমরা এখন এই জিনিসটাকে করে ফেলি। তো নর্মালি আমরা যখন কোনো একটা ফ্রেমওয়ার্ক বা কোনো একটা লাইব্রেরিতে কাজ করব তখন আমাদের এই ইম্পোর্ট এক্সপোর্টিং এর জন্য একটা মডিউল ইনস্টল করতে হয় বা একটা মডিউল বলে দিতে হয় যে আমি এখানে কিভাবে কাজটা করতে চাই। মডিউলার ওয়েতে যদি কাজ করতে যাই তাহলে আমাকে বলে দিতে হবে যে এটার টাইপটা হবে মডিউল। হ্যাঁ, সো আমরা এই কাজটা করার জন্য একটা ফাইল এখানে ক্রিয়েট করব। এটা আপনাদের মানে এখন যেহেতু র.জেএস করতেছি সেজন্য আমাদের এটা ক্রিয়েট করা লাগতেছে। বাট যখন আমরা রিয়াক্ট শিখবো বা এই ধরনের কোনো লাইব্রেরি শিখবো তখন আসলে এটা অটোমেটিক জেনারেট হবে এই ফাইলটা। সেটার মধ্যে আমাদের একটা জেসন ক্রিয়েট করতে হবে যেটার নাম হচ্ছে টাইপ। টাইপের মধ্যে দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে কমন জেএস যেটা আমরা নর্মালি ইউজ করতাম, ইম্পোর্ট এক্সপোর্ট করা যায় না। আর একটা হচ্ছে মডিউল, এই যে মডিউল, এটা দিয়ে আমরা জাস্ট এটাকে এনাবল করে নিব। এটা মানে হচ্ছে আমরা জিনিসটাকে এনাবল করে ফেললাম, মানে আমরা এখন মডিউলার ওয়েতে কাজ করতে পারবো। এক ফাইলে আর এক ফাইল থেকে আর এক ফাইলে আমরা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। আর কমন যেটা ওইটা হচ্ছে আপনার ES6 এর আগের ভার্সন, মানে ওইখানে আপনি যদি করতে যান তাহলে আপনাকে রিকোয়ার দিয়ে কাজ করতে হবে, যেটা হয়তো আপনি নোট জেএসে গিয়ে খেয়াল করবেন। যদিও নোট জেএসে আপনি ES6 এর এই সিনট্যাক্সগুলোও ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো ওই এইখানে যেটা ইম্পোর্ট এক্সপোর্ট, ধরেন অমুক ফাইল থেকে যে অ্যাপ থেকে অ্যানাদারে আমি কাউকে নিয়ে আসবো, তার মানে অ্যাপ থেকে আমি কাউকে এক্সপোর্ট করব আর অ্যানাদারে গিয়ে সেটাকে আমি ইম্পোর্ট করব। এক্সপোর্ট ইম্পোর্ট তো বুঝেন, আমদানি রপ্তানি। সো আমি যদি এইখান থেকে রপ্তানি করি অর্থাৎ কি করি এটা এক্সপোর্ট করি, তাহলে আমাকে আরেক জায়গা থেকে ইম্পোর্ট করতে হবে। সো এই কাজটাই মূলত আমরা করব। এটা করার জন্য আমরা এই জিনিসটাকে অ্যাক্টিভেট করে নিলাম এই ফাইলটার মাধ্যমে। এই ফাইলটা এখন লাগতেছে, ফিউচারে আমাদের লাগবে না, এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা। সো এক্সপোর্ট করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট আর একটা হচ্ছে নেমড এক্সপোর্ট। সো আমরা আগে নেমড এক্সপোর্টটা বুঝি। নেমড এক্সপোর্ট মানে হচ্ছে
আপনি জাস্ট যে কোনো স্পেসিফিক ফাইলকে যদি এক্সপোর্ট করেন সেটাই নেমড এক্সপোর্ট। এবং সেই ক্ষেত্রে আপনাকে, যেহেতু আপনি একটা স্পেসিফিক ফাইলকে, স্পেসিফিক ডেটাকে আপনি এখান থেকে এক্সপোর্ট করতেছেন, তাহলে সেই স্পেসিফিকভাবে সেই ডেটাটার নাম আপনাকে লিখে দিতে হবে। লেটস সে আমি যদি এখানে লিখি এক্সপোর্ট কনস্ট এ, তার মানে আমি এই ফাইলটাকে এখান থেকে এক্সপোর্ট করতেছি। ওকে, সো আমি তাহলে এই ফাইলটাকে এইখানে ধরতে পারবো আর একটা ফাইলে। কিভাবে ধরবো? আমরা লিখবো ইম্পোর্ট, যেহেতু আমি এইখানে নেমড এক্সপোর্ট করছি, যেহেতু আমি এই জায়গাটাতে নেমড এক্সপোর্ট করছি, সেই জন্য আমাকে এখানে এক্স্যাক্টলি সেম নামটাকে ধরতে হবে, সেম নামটাকে ধরতে হবে। সো এইখান থেকে এটার এই ভ্যারিয়েবলের নাম কি? এ এ। তাহলে এখানে এসে ইম্পোর্টে আমরা এ লিখবো, বাট এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এটা মানে হচ্ছে আপনি নেমড এক্সপোর্ট করা কোনো জিনিসকে ইম্পোর্ট করতেছেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এখন এটা আসবে কই থেকে সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমি লিখলাম ইম্পোর্ট এ ফ্রম কোন ফাইলটা, সেই ফাইলটা আমাদেরকে এই কোটেশনের মধ্যে বলে দিতে হবে। সো আমরা জানি ফাইল কিভাবে পাওয়া যায়, ডট স্ল্যাশ দিলে আপনি ওই যে ফাইলগুলো পেয়ে যাবেন, এই যে। সো আমরা জানি অ্যানাদার জেএস থেকে আসবে, এবং এই ক্ষেত্রে আপনাকে ডট জেএসটা দিয়ে দিতে হবে ফাইলের এক্সটেনশন সহ। এবং আমরা যখন কোনো লাইব্রেরি ইউজ করব তখন এই এক্সটেনশনটার প্রয়োজন হয় না বেসিক্যালি। হ্যাঁ, আপনি না দিলেও পারেন, বাট অটোমেটিক চলেও আসে। বাট এখন আমাদেরকে এই ডট জেএস এক্সটেনশনটা ইউজ করতে হবে। আচ্ছা, যদি হয় তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমি বিটাকেও ইম্পোর্ট করতে চাচ্ছি, এক্সপোর্ট করতে চাচ্ছি এখান থেকে, তাহলে আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিব। এটাকে আমরা বলছি নেমড এক্সপোর্ট, যেহেতু এটা একটা নেমড এক্সপোর্ট সেই জন্য আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরপরে বিটাকেও নিতে পারি। এখন এ আর বি এই দুইটার মান এখানে চলে আসার কথা। যদি চলে আসে তাহলে তো অবশ্যই এই দুইটার মান যোগ হয়ে এর মধ্যে থাকবে, এবং আপনি এই ফাইলটার সামটাকে চেক করে দেখতে পারেন, সাম। এবং এই ফাইলটাকে এখন রান করেন। নোট, আমরা এবার রান করব অ্যানাদার জেএসকে। যদি আমরা দেখি অ্যানাদার জেএস থেকে কনসোল লগে সামটা দেখাচ্ছে 26 আর 6-এর সাম দেখায়, তাহলে আমরা বুঝবো যে ঠিকঠাক কাজ হয়েছে, আদারওয়াইজ কোনো জায়গায় ভুল হয়েছে। সো আমি এন্টার দিলাম। সো এখানে যেটা প্রবলেমটা আসলো সেটা হচ্ছে অ্যানাদার জেএস ডাজ নট প্রোভাইড এক্সপোর্ট এ। অ্যাপ ডট জেএস হবে। ওকে, সরি, কোথায়? অ্যাপ ডট জেএস, এটা আসবে অ্যাপ ডট, থ্যাংক ইউ। সো এটা আসবে কই থেকে? অ্যাপ ডট জেএস। ওকে, সো যেই ফাইলটা, তাহলে বুঝতেই পারছেন, আমি এখন একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আপনি বুঝতে পারছেন জিনিসটা, যেহেতু আপনি ভুলটা ধরতে পারছেন। সো আমি যদি এবার যাই, সো দেখেন আমার রেজাল্টটা কিন্তু আসতেছে। আচ্ছা, আমি একটা কথা বলে নিই আপনাদেরকে। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনাদের মধ্যে সব থেকে বেশি প্র্যাকটিস করে আহ, সোমা আপু। উনি মোটামুটি ভালো প্র্যাকটিস করে। সো বাকিদের কি অবস্থা আমি একটু জানতে চাই। নাজিফা আপু, ফারুক ভাই, মুশফিক ভাই, কাউসার ভাই, মাহবুব রহমান ভাই, তাহসিন ভাই, আপনারা কি প্র্যাকটিস করতেছেন না? জি স্যার, আমি তো আসলে বেসিক্যালি প্র্যাকটিস করতেছি, কিন্তু এই জেস্টটা আমার জন্য একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যেই আছি। আচ্ছা, কেন ডিফিকাল্ট মনে হচ্ছে আপনার কাছে এটা একটু আমাকে বলেন তো। মানে আপনি কি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা এজন্য আপনার কাছে কি হ্যাঁ, কখনো এটা ফিল হয় যে আপনি আসলে জি স্যার। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখে আপনার কাছে এটা কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি জানেন আমি যেখানে জব করি এখানে ম্যাক্সিমাম সবাই মাদ্রাসার স্টুডেন্ট, মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক আছে যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, সিভিলের আছে। ম্যাক্সিমাম স্যার, এই হ্যাঁ, কথাটা যখনই আর্টস আপনি ব্যাকগ্রাউন্ড থেকে। চিন্তা করবেন না যে আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে হয়তোবা আমি পারতেছি না, এই জায়গাটাই আপনাকে আসলে সবার আগে নিচে নামিয়ে দিবে। তখনই আপনি মনে করবেন আচ্ছা আমি মনে হয় এই জন্য পারতেছেন। আপনি বিশ্বাস করেন, আপনি এমনিতেও খোঁজ নিয়ে দেখেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই প্রফেশনে ম্যাক্সিমামই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের আসে। সিএসি থেকে কয়েকজন আছে। সিএসি তো জাস্ট একটা ফ্যাসিনেশনের সাবজেক্ট, যেটা অনেকে না বুঝে ভর্তি হয়, যেটা ভার্সিটিটা শেষ হয়ে গেলে তখন তারা বুঝতে পারে, বা রেজাল্টটা যখন খারাপ হয় বা ওইখানে এসে তারা, আমি আমার আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখছি যারা আসলে
মানে এখনো সাফার করতেছে, মানে মানে কেন আসলে তারা এখানে ভর্তি হয়েছিল, বা আমার সেমিস্টারের শেষের দিকেও তারা মানে খুব অবস্থা খারাপ, জাস্ট টেনে টুনে কোনোভাবে পাস করছে, মানে এমন একটা অবস্থা। কেননা তারা আসলে ভাবছে যে এখানে জাস্ট কম্পিউটার নিয়ে পড়বো, ওইটা চিল। বাট আসলে কিন্তু সিএসসি সাবজেক্টটা চিলের কোনো সাবজেক্ট না। এটা যারা পড়ছে, ধরেন আমাদের অনেক ধরনের সাবজেক্ট থাকে, আপনি যদি চিন্তা করেন আমাদের শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই থাকে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে থাকে না, আপনার মাইক্রো প্রসেসর থাকে। আমি আমি আমার সেমিস্টারে হিস্ট্রি পর্যন্ত পড়ছি, তারপরে সোসিওলজি পর্যন্ত পড়ছি, ইকোনমিক্স পড়ছি। সো এগুলার একটা প্যারাও মাথার মধ্যে নিতে হয় সবসময়, এবং কোডিং এর মধ্যেই যে আমরা সবসময় থাকি তেমনটা না, থিওরি অনেক পড়তে হয়। আমি দেখতাম যে আমার ক্লাসে, আমি এটা ইয়ার জন্য বলতেছি না, আমি দেখতাম যে আমাদের ক্লাসে যারা মেয়েরা, হ্যাঁ, সো মেয়েরা কি করতো, ওরা হচ্ছে থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে ইয়াগুলো, ওইগুলো তো অনেক ভালো করতো। So আমি আবার ম্যাথে এত ভালো পারতাম না, হ্যাঁ, আমি শুধু ওই প্রোগ্রামিং এর এইটা ভালো করতাম। সো ওরা দেখতাম যে আহ, মানে খুব ভালো করতো আর কি, রেজাল্টটা ভালো করতো। বাট ওই যে প্র্যাকটিক্যালি যদি কোনো কিছু করতে দেওয়া হয়, যেমন এই প্রোগ্রামিং এর কোনো কিছু, সেগুলোতে তারা আটকে যেত। সো এইখানে দুইটা দুইটা জায়গা আছে সিএসসি তে। কেউ মনে করেন যে খুব ভালো করে পড়াশোনা করে ভার্সিটির জিনিসগুলোকে কমপ্লিট করে তারা হয়তো বা টিচিং প্রফেশনটা বেছে নেয়, যে অন্য কোনো ভার্সিটির টিচার হবে, বা বাইরে যাবে, বা রিসার্চ করবে। হ্যাঁ, এ ধরনের কিছু থাকে। আবার কেউ কেউ থাকে হচ্ছে শুধু এই ডেভেলপমেন্ট সেক্টরটাতে থাকে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভঅপস ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা আলাদা থাকে। আর আবার কেউ, আমি আর যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রফেশনগুলোতে, বা হচ্ছে আপনি মানে যদি কোনো কোম্পানিতে দেখেন, সফটওয়্যার কোম্পানিতে দেখবেন যে যারা বড় বড় লিড পজিশনে আছে তারা দেখবেন যে সবাই হুজুর টাইপের, বা সবাই দেখবেন যে হচ্ছে ওনারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আসছে কেউ, হ্যাঁ, বা হচ্ছে কেউ সিভিলের। হ্যাঁ, তো এরকমই থাকে। তো আপনি এটা কখনো মনে করবেন না যে আপনি এই জন্য আসলে আপনার কাছে কঠিন লাগে। না স্যার, আমার আসলে ক্লাসগুলো মোটামুটি ইনশাল্লাহ সব সুন্দরভাবে বুঝতে পারি, কিন্তু আসলে ওই সিনট্যাক্স গুলো আর কি লিখতে গেলে আর কি একা একা লিখতে গেলে বা ট্রাই ওই একা করতে গেলে একা একটু লেখার আর কি। প্র্যাকটিসটা একটু করতে হবে, এটা আসবে আপনার প্র্যাকটিসের কারণে। আপনি কয় ঘন্টা প্র্যাকটিস করেন? আপনি ওই যে সোমা আপু যে আজকে ঠাস করে দেখেই বলতে পারে, ওনাকে বলেন যে হচ্ছে উনি আসলে কতক্ষণ মানে ইয়া করে আর কি, প্র্যাকটিস করে। হয়তো বা এখন কম করে, কিন্তু উনি যখন এই জিনিসগুলো শুরু করছে তখন আসলে কতটা রাত জাগছে, এটা উনি আপনি জিজ্ঞাসা করেন। বা আপনার কোনো যেই ক্লাসমেট যারা আছে, যারা পারতেছে, তাদেরকে একটু নোটিস করেন যে তারা আসলে কিভাবে করতেছে, অ্যাপ্রোচটা কি। আমি একদম আমি 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 মানে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। সো আমি, আমার খুব স্ট্রাগল করতে হইতো কোনো পড়াশোনা নিয়ে। আমি আমি একবার দেখে পারতাম না কোনো জিনিস। কেউ কেউ আছে, আমার ফ্রেন্ডরা অনেক আছে যারা একবার দেখলেই ওদের হয়ে যায়, কিন্তু আমার আসলে এরকম হয় না। আমার স্ট্রাগল করা লাগে, আমার রাত জাগা লাগে। পরীক্ষা আসলে আমি একবার দেখলে আমার হয় না। আমার মানে যতক্ষণ না পরের দিন পরীক্ষা দিব, ওইটা গিয়ে যতক্ষণ না পর্যন্ত লিখে আসবো, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে কনফিউশন কাজ করতে থাকে যে পারবো কিনা। এবং আমি প্রচুর পরিমাণে স্ট্রাগল করে পরীক্ষা দিই আর কি। সো এই হচ্ছে অবস্থা। সো আর এই জিনিসগুলোও আমি যে একবারে শিখছি তা না। এই জিনিসগুলো আমি একদম রাত জাগছি, কত রাত জাগা হয়েছে, এখনো রাত জাগি, এখনো আমার দেখা লাগে জিনিসগুলো। কারণ এটা এমন একটা মহাসমুদ্র, এখানে আসলে আপনার মানে এটা যে কবে শেষ হবে এটা আপনি নিজেও জানবেন না। প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রবলেম আসবে, এক একটা প্রবলেমের ক্রাইটেরিয়া এক এক রকম, এক একটা প্রবলেমের সলিউশন এক এক রকম। বাট ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসগুলোকে সলভ করা যায়। সো আমরা আসলে প্রবলেম সলভার, আমরা যারা এগুলো করি তারা আসলে প্রবলেম সলভার, যে এই যত প্রকারের প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সলভ করে। এবং একটা প্রবলেম যখন আপনি সলভ করবেন, ফিউচারে যদি সেম প্রবলেম আবার আসে, আপনি কি সেটা আটকাবেন? আটকাবেন না। ধরেন আপনারা কোনো একটা প্রবলেমে আটকান, সেটা আমি দেখে বলে দিতে পারি। কেন বলে দিতে পারি? কেননা আমি ওইটার মধ্যে দিয়ে গেছি একবার। সো এমন কোনো, এবং আমি আমি এটাও জানি আপনারা হয়তো বা এমন কোনো কোডও এখন করে ফেলতে পারবেন না যেই প্রবলেমটা দেখে আমি বলতে পারবো না, কেননা আপনারা এখন ওই লেভেলে যান নাই। কিন্তু আমিও প্রবলেমে আটকি, তখন আমি আবার আমার সিনিয়রকে দেখাই যে হচ্ছে এই প্রবলেমে আমি আটকে গেছি। তো উনি আবার ওই প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, তো উনি জানে যে এটা কেন আসছে। তো উনি আবার তখন দেখা দেয়, এই যে আমাকে দেখায় দিল, নেক্সট টাইম আমি কিন্তু আর ওই প্রবলেমটাতে আটকাবো না।
বা ওইটা আমি জানি ওটা সলিউশন কী হবে। সো আপনি যত প্র্যাকটিস করবেন তত প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমটা যত সলভ করবেন তত আপনি ওই প্রবলেমটার মধ্যে দিয়ে গেলেন, আপনার ওই প্রবলেমটা আর কখনো ফিক্স হবে না। আপনার শুধু মনে হবে হ্যাঁ এই প্রবলেমটা আমি করছি, এটাকে এই অ্যাপ্রোচে করা যায়। তখনও যদি মনে না থাকে, আপনার আগে যদি ১ ঘন্টা লাগতো প্রবলেমটা সলভ করতে, এখন লাগবে আপনার ১৫ থেকে ২০ মিনিট। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মানে আপনি ভুলে যাচ্ছেন কেন, এই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমি ৪ বার লিখবো, ভুলে যাচ্ছি, আমি খাতায় লিখবো এবার। খাতায় লিখে এরপরে আমি এটাকে ইয়াতে লিখবো, আহ, আমার কম্পিউটারে লিখবো। তাহলে আপনি ভুলবেন না তো। বুঝতে পারছেন? মাহবুবুর ভাই, আপনার কি অবস্থা? জি ভাইয়া। ভাইয়া আমি মাঝখান দিয়ে কয়েকটা ক্লাস মিস করছি, আমার নানা মারা গেছে, ছাত্র আচ্ছা আন্দোলন, তারপরে আমাদের ফেনীতে যে বন্যা, আচ্ছা সবগুলো আচ্ছা মিলে ভাই আমি একটু মানে ইয়াতে আসছিলাম আর কি। এখনো পানির নামে নাই এখনো পুরোপুরি। আচ্ছা 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 আচ্ছা। এখনো মানে তো এমনিতে না, হাঁটু সমান, হাঁটু থেকে নামছে পানি এখনো কত, আরো আচ্ছা, এমনিতে দশ আপনারা থেকে সেফ বারো ইঞ্চি আছেন তো, মতো পানি নাকি আছে। আপনার ফ্যামিলি সবাই সেফ আছে? জি 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 ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই, সেফ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনার ক্ষেত্রে একটু জিনিসগুলো টাফ হয়ে যাবে, কিন্তু আমি একটু জি বলবো ভাই, যে যে জিনিসটা একটু জাভা নর্মালাইজেশনে স্ক্রিপ্টটা চলে একটু। আসলে, হ্যাঁ দেন আপনি একটু জি ভিডিওগুলো যে এখান থেকে ছেড়েছেন ওইখান থেকে আবার একটু কন্টিনিউ আপনাকে করতে হবে। জি জি ভাইয়া, ওইগুলো আমার জেএসটা মানে মূলত ওই নানা মারা যাওয়া থেকে জেএস শুরু হয়েছে, হুম, এখন পর্যন্ত জেএস চলতেছে। আমি ওইগুলার ক্লাসগুলো অনেক মানে অনেকটা পিছিয়ে গেছি, এখনো ইয়া বুঝতে করতে পারছি। পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি প্র্যাকটিস করতে থাকেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানায় রাখেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মুশফিকুর ভাই, আপনার কি অবস্থা? আর ওই যে মাহবুবুর ভাইয়ের মতো আমার একই অবস্থা স্যার, বন্যা হয়েছিল তো ওই কারণে আমার যে একটা ক্লাস মিস গেছে স্যার, ওই কারণে একটু পিছিয়ে পড়ে। আচ্ছা, এমনিতে আপনাদের ফ্যামিলি সবাই সেফ আছে তো? জি স্যার, আমাদের ওদিকে এখন পানি নাই পানি টানি মোটামুটি কমছে? মানে। জি স্যার। ওকে। ফারুক ভাই, কি অবস্থা? আপনিও তো মোটামুটি মনে হয় প্র্যাকটিস করেন, আপনাকে বোঝা যায়। হ্যালো ফারুক ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা নাজিফা আপু, কি অবস্থা আপনার? জি, আমার জাভাস্ক্রিপ্টের প্রথম দিকে ক্লাসগুলো মিস গিয়েছিল, তো তখন আবার ভিডিওগুলো দেখতে হয়েছিল। এরপর আমার আবার ইউনিভার্সিটির ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তো ওখানে আবার সি প্রোগ্রামিংটা বেশি ফোকাস করা হয়। তো আচ্ছা। দুইটা একসাথে করতে গেলে দেখা যাচ্ছে যে আমি জাভাস্ক্রিপ্টটা যখন আবার প্র্যাকটিস করতে আসছি তখন অনেক কিছু ভুলে যাচ্ছি, আবার ভিডিও দেখতে হচ্ছে, তো এটা আমার প্রবলেম। বুঝতে পারছি। তাহলে তো আপনি সি, আর আপনি কি এবার ফার্স্ট সেমিস্টার? এখন সেকেন্ড সেমিস্টার, আমাদের ফার্স্ট সেমিস্টারে সিএসসি কোর্স ছিল না, আচ্ছা, এবারই ফার্স্ট। এমনিতে জাস্ট ওই যে নর্মাল যে কোর্সগুলো থাকে, কেমিস্ট্রি এগুলো ছিল না? জি। কোন কোন ভার্সিটি আপনি? বিউপি। হ্যাঁ? বিউপি। ও বিউপি, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহসিন ভাই কি অবস্থা? আচ্ছা, তাহসিন ভাইয়ের সাথে কথা বলছি। ওকে, ঠিক আছে। সো আমরা একটু যাই। আচ্ছা, যেহেতু ভার্সিটিতে ওইটা চলতেছে, তো আপনি ভার্সিটির সিটাই দেখতে থাকেন, আবার রেজাল্ট খারাপ হয়ে গেলেও তো প্রবলেম। আর দুইটা একসাথে আসলে করতেও পারবেন না, এখনও সেই ম্যাচুরিটি আসবে না, যেহেতু আপনি কেবল সেকেন্ড সেমিস্টারে। বাট আমার যেটা সাজেশন থাকবে আপনার কাছে, কোর্সটা আপনি কন্টিনিউ করতেছেন, করেন, এটা আপনার কাজে লাগবে। আর এখন সি যেটা করতেছে ভার্সিটিতে, যদি আসলে ওইভাবে ভালো করে বুঝায়, আপনি যদি আসলে ভালো করে বুঝেন, তো ওইটাকে খুব ভালো করে শেখার চেষ্টা করেন এবং ওইটা দিয়ে প্রবলেম সলভিং করার চেষ্টা করেন। কোড ফোর্সেস, এই সমস্ত জায়গাগুলোতে আপনি হচ্ছে একটু প্রবলেম সলভিং করার চেষ্টা করেন। কেউ যদি সিটা পারে বা সি প্লাস প্লাসও যদি পারে, তার ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টে এইখানে এসে জিনিসগুলো আরও ইজি হয়ে যায়। কেন, ওইটা তো একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ না, ওইটা তো আপনাকে একদম সব কিছু বলে বলে দিতে হয়, কোনটা ইন্টিজার নিচ্ছেন, কোনটা ফ্লোট নিচ্ছেন, প্রত্যেকটা জিনিস লো লেভেল মেশিনকে বলে দিতে হয়। জাভা স্ক্রিপ্টে কিন্তু আমরা জাস্ট যে কোনো নাম্বার নিয়ে নিই, এখানে কোনো বলা বলি নাই। তো আপনি যদি কঠিনটা প্র্যাকটিস করে আসেন, তাহলে আপনার দেখবেন যে এইটা প্র্যাকটিস করতে আরো সহজ লাগতেছে।
সো সিটা ভালো করে করেন, বাট এইটাও একটু দেখেন যে কতটুকু করা যায়, বা একটু ক্লাসগুলো করে একটু বোঝার চেষ্টা করেন যে আসলে মিল পান কিনা, দুইটার মধ্যে আসলে মিল পান কিনা। সিনট্যাকটিক্যালি না হইলেও আপনি ওই যে ফাংশন এটা, তারপরে ওইটা যে লুপ কি, এই জিনিসগুলো ওইটার মধ্যেও আপনি পাবেন। সো একই কাজ, কাজ একই, শুধু সিনট্যাকটিক্যালি জিনিসগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফারুক, ফারুক ভাই মোটামুটি প্র্যাকটিস করেন আমি জানি। ওকে, সো আমরা, আচ্ছা, সো আমরা দেখলাম যে কিভাবে নেমড এক্সপোর্ট করতে হয় বা নেমড ইম্পোর্ট করতে হয়। আচ্ছা, এখন এইখানে এ নামে নিয়ে আসছেন, বি নামে নিয়ে আসছেন, আপনি চাইলে এই নামগুলোকে চেঞ্জ করেও ফেলতে পারেন। ধরেন যে আপনি ঠিকই নেম করে নিয়ে আসছেন, বাট আপনি একটা অ্যালিয়াস নাম দিতে পারেন। হ্যাঁ, অনেকটা নতুন একটা নাম অ্যাড করে দেয়, আপনার ঘরে আসার পরে তার একটা নতুন নাম সেট করে দেয়, সেই কাজটা আপনি করে দিতে পারেন। বাট প্রথমে তাকে নিয়ে আসতে হবে এ দিয়ে, দেন আপনি হয়তো বা বলে দিলেন যে এ অ্যাজ মাই এ, এইভাবে লিখতে পারেন। তারপরে বি অ্যাজ মাই বি, মানে নামটা আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এখন তাহলে আপনার মাই এ আর হচ্ছে মাই বি, এই দুইটা জিনিসকে যদি আপনি যোগ করেন, আলটিমেটলি দেখবেন রেজাল্ট একই আসতেছে। সো আমরা দেখলাম যে নেমডিং এক্সপোর্ট করার পরে সেটাকে আবার যদি নেমড ইম্পোর্ট করেন, সেটার নামটাও এইভাবে, এটাকে বলা হয় অ্যালিয়াস নেম। হ্যাঁ, সো এই অ্যালিয়াস নেমটাও এইভাবে আপনি, এই যে অ্যালিয়াস দিয়ে দিচ্ছে দেখছেন, এই যে এটার উপর মাউস রাখেন বলে দিচ্ছে। সো আপনি এইভাবে দুইটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন আর কি। এটাকে বলা হয় হচ্ছে নেমড ইম্পোর্ট বা নেমড এক্সপোর্ট। আচ্ছা, এখন আর একটা ভাবে এক্সপোর্ট করা যায়, সেটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট, ডিফল্ট ইম্পোর্ট। হ্যাঁ, ডিফল্ট এক্সপোর্ট মানে কি, ধরেন যে এই ফাইলটা থেকে যদি আপনি কোনো কিছুকে এই ফাইলটা যদি আপনি অন্য কোনো একটা জায়গায় ইউজ করেন পুরা ফাইলটাকে, তাহলে আপনি বাই ডিফল্ট একটা জিনিস পেয়ে যাবেন। হয় না যে আপনি এই জুতাটা কিনলে এটার সাথে ডিফল্ট আপনি এটা পাবেন ফ্রি। সো এটাকে বলা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট, এবং একটা ফাইল থেকে শুধুমাত্র একটা জিনিসই ডিফল্ট এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, আপনি মাল্টিপল জিনিস একসাথে ডিফল্ট করতে পারবেন না। যেমন আপনি যদি এইভাবে করতে চান যে ডিফল্ট এক্সপোর্ট এ বি, এই কাজটা আপনি করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন যে এইখান থেকে এ বি ভ্যারিয়েবল পাস করা হয়েছে, নট নেসেসারি আপনি ভ্যারিয়েবলই পাস করবেন, আপনি চাইলে কোনো অ্যারে পাস করতে পারেন, আপনি চাইলে কোনো অবজেক্ট পাস করতে পারেন, আপনার ইচ্ছা। এখন আপনি যদি এইভাবে করেন এক্সপোর্ট ডিফল্ট, এর মধ্যে আপনি এ আর বি কে পাস করবেন, সেটা আপনি করতে পারেন, কেননা আলটিমেটলি এটা একটা জিনিসই, অবজেক্ট। বাট আপনি এ কমা বি এইভাবে এক্সপোর্ট ডিফল্ট করতে পারবো না। সো আমরা যেটা বুঝলাম যে এক্সপোর্ট ডিফল্ট করলে আপনাকে যে কোনো একটা ফাইলকে এক্সপোর্ট ডিফল্ট, বা যে কোনো একটা ডেটাকে আপনার এক্সপোর্ট ডিফল্ট করতে হবে, মাল্টিপল জিনিসকে আপনি এক্সপোর্ট ডিফল্ট করতে পারবেন না, মানে একটা ফাইল থেকে একটা জিনিসই এক্সপোর্ট ডিফল্ট হবে। লেটস সে আমরা যদি এইখানে ধরেন, আমি এখানে একটা লিখতেছি যে একটা ফাংশন লিখি, যে ফাংশন, এর মধ্যে আমি হয়তো বা দুইটা প্যারামিটার নিব, ফাংশন একটা নাম দেই, ধরেন যে গ্রিট, এবং এর মধ্যে কোনো একটা নেম নিব, এবং এটা একটা সিম্পল একটা ফাংশন, এবং কনসোল ডট লগে আমি লিখব হ্যালো সেই নামটা। এটা একটা সিম্পল ফাংশন। এখন এই ফাংশনটা অন্য একটা ফাইলে লেখা, রাইট, সেটাকে আমার ইউজ করতে হবে এইখানটাতে অ্যানাদার জেএসে। আমি অ্যানাদার জেএস এর আগের জিনিসগুলোকে আপাতত সরাই দিচ্ছি। হ্যাঁ, এই ফাংশনটাকে আমি ইউজ করব এই জায়গায়, যাতে এই ফাংশনটা যখন আমি কল করব, এবং কল করার পরে এর মধ্যে যখন কোনো একটা নাম দিব, সেই নামটা এইখানে এসে হ্যালো অমুক নেম দেখাবে, মানে অন্য ফাইল থেকে আমি কল করে নামটা দিচ্ছি, সেটা এইখান থেকে আবার আমার রেজাল্টটা পাঠিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি যেটা করব, এটাকে এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম।
তাহলে এটা বাই ডিফল্ট এই ফাইলটা এখান থেকে চলে আসবে। এখন এক্সপোর্ট ডিফল্ট দিলে কি হবে, আপনি এটাকে যে কোনো নামে ডাকতে পারবেন। এটা যে গ্রিড দেওয়া আছে, আপনাকে যে গ্রিড নামে ডাকতে হবে ব্যাপারটা এমন না। আপনি এইভাবে লিখতে পারেন, ইম্পোর্ট মাই ফাংশন, যে কোনো নাম আপনি দিতে পারেন। বা আমি লিখলাম ইম্পোর্ট গ্রিটিংস ফ্রম, এটা আসবে কই থেকে, স্ল্যাশ আমাদের অ্যাপ ডট জেএস। তার মানে এটা গ্রিটিংস ফাংশনটা আসছে। এখন আপনি গ্রিটিংস ফাংশনটাকে কল করতে পারবেন। সো আপনি যদি এখন লিখেন, জেএস হবে না? হ্যাঁ হ্যাঁ, অ্যানাদার জেএস থেকে আসবে না এটা? তো না না, আমরা তো অ্যাপ থেকে পাঠাইছি না, তাহলে অ্যানাদারে রিসিভ করতেছি, তাহলে অ্যাপ, তাহলে তো এখানে অ্যাপই লিখবো না। মানে এই ফাইল থেকে এক্সপোর্ট করছি, এই ফাইলে এসে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করা মানে কি, আমদানি করছি কই থেকে, অ্যাপ ডট জেএস থেকে। এক্সপোর্ট করা মানে কি, এইখান থেকে এটাকে রপ্তানি করছে। সো ঠিক আছে না? স্যার, হ্যাঁ এই যে এখানে যে ইম্পোর্ট গ্রিটিংস, হ্যাঁ গ্রিটিংসটা কি আমার ফাংশনের নাম? তো গ্রিট দেওয়া হ্যাঁ, না, গ্রিড তাহলে দেয়া না, greet- তো এক্সপোর্ট ডিফল্ট করলে আপনি যে কোনো নামে তাকে ডাকতে পারেন। আমি ও আপনার আচ্ছা। নামেও ডাকতে পারবো, ঠিক আছে? দেন আমি এইখানে একটা কিছু পাঠায় দেই, ধরেন যে হ্যালো, ধরেন যে জন, কিছু একটা দিলাম, দিয়ে আমি এটাকে দিলাম। এখন যদি আমি এই ফাইলে এটাকে রান করি, নোড অ্যানাদার জেএস, সো দেখেন হ্যালো জন চলে আসছে। দেখেন তো এই জায়গায় কি কোথাও ওই ফাংশনটা আছে? নাই কিন্তু। ওই ফাংশনটা পারফর্ম করতেছে কই থেকে, অন্য একটা ফাইল থেকে। খেয়াল করছেন? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলেন। না স্যার। হ্যাঁ, কিছু একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন। মাল্টিপল না স্যার, ফাংশন কনফিউশন নেই স্যার। হ্যাঁ, মাল্টিপল ফাংশন যখন থাকবে তখন আমরা ওই যে নেমড এক্সপোর্ট করব। ধরেন যে আপনার এখানে একটা আছে এরকম, এটা একটা ফাংশন, আর একটা আছে ওয়েলকাম ফাংশন, এটা ধরেন বলবে ওয়েলকাম অমুক। ওকে, সো এটা কি মাল্টিপল ফাংশন না? এখন এই দুটাকে আপনি, যেহেতু মাল্টিপল ফাংশন আছে ওখানে, তাহলে আমি ইম্পোর্ট করব মাল্টিপল ফাংশন দুটাকে। তো আপনি এখন, আপনি যেহেতু মাল্টিপল ফাংশন নিচ্ছেন এবং এটাকে নেমড এক্সপোর্ট, তখন হয়ে যাচ্ছে এটা নেমড এক্সপোর্ট। তখন আপনাকে এক্স্যাক্টলি সেম নামটা লিখতে হবে, যেমন গ্রিট আর একটা হচ্ছে আপনার ওয়েলকাম, এই যে দুইটা। এবং এটা আসবে কই থেকে, অ্যাপ ডট জেএস থেকে। এখন দেখেন, এখন যদি আপনি ওয়েলকামে কোনো ডেটা পাঠান, এটা যদি লেখেন, লিখে যদি এটাকে রান করেন, সো দেখেন এই যে ওয়েলকাম অ্যালাইস, এই যে এইটা পারফর্ম করতেছে, আর এটা পারফর্ম করতেছে। আর ডিফল্ট এক্সপোর্ট করলে আপনি ধরেন এইখান থেকে এই দুটাকে নেমড এক্সপোর্ট করছেন, এরপর আর একটা ফাংশনকে আপনি ডিফল্ট এক্সপোর্ট করবেন। সো ডিফল্ট এক্সপোর্ট করলে আপনি লেখেন যে ডিফল্ট এক্সপোর্ট, একটা ফাইলই কিন্তু ডিফল্ট এক্সপোর্ট করতে পারবেন। সো সেইখানে আপনি লিখতেছেন ফাংশন, এটার নাম হয়তো বা দিচ্ছেন যে ধরেন মাহবুব, এটা একটা ফাংশন। এটার মধ্যে হয়তো বা আপনি কনসোল ডট লগের মধ্যে বলে দিলেন যে মাহবুব। আচ্ছা, এখানে কি আসলো, এক্সপোর্ট ডিফল্ট হবে, আমি ডিফল্ট এক্সপোর্ট হুম। আচ্ছা, এটা একটা ফাংশন। তো এখন যখনই আপনি এটাকে নিয়ে আসছেন এইখানটাতে, হ্যাঁ, তখন বাই ডিফল্ট আপনি এটাকেও নিয়ে আসতে পারবেন। এটা একটা ফাইলই আসবে মাহবুব। এখন মাহবুব যে ফাংশনটা, এটা তো নেম ডিফল্ট এক্সপোর্ট, তাহলে আপনি এখানে জাস্ট সিম্পলি ওই মাহবুবও লিখতে পারেন, অথবা আপনি আপনার নামেও লিখতে পারেন। এখন অথবা আমি অন্য নামে লিখবো, সেটাও লিখতে পারি, আবার ওই জিনিসটাও নিয়ে আসতে পারি। এই তো এটাও আসলো। আর এটাকে এখন এখান থেকে সরায় ফেলি। এই, তার মানে এইটা হলো আপনার, একটা হলো আপনার, এইটুকু হলো আপনার ডিফল্ট এক্সপোর্টের জন্য, এইটুকু হচ্ছে আপনার নেমড এক্সপোর্টের জন্য। এখন আপনি মাহবুব ফাংশনটাকে যদি ইউজ করতে চান, এই যে মাহবুব ফাংশন, এটাকে জাস্ট কল করে দেন। তো কল করে দিলে আমরা দেখবো যে একটাতে আসছে একটাতে আসবে ওয়েলকাম এলাইস, আর একটাতে মাহবুব ফাংশন থেকে আসবে হচ্ছে আপনার ওয়েলকাম
বা মাহবুব লিখে আসবে, এই যে মাহবুব লিখে আসবে, বুঝছেন? আপনি যখন যদি আর একটা ফাইলকে এক্সপোর্ট ডিফল্ট করতে যান আপনাকে এরর দিয়ে দিবে। হ্যাঁ, ধরেন আপনি আর একটা ফাইল দিলেন এইটাকে, সো এটা একটা এরর দিয়ে দেওয়ার কথা। সো মাহবুবুর, আমি এটাকে রাখতেছি হিমন বা হেমন। সো আই থিঙ্ক এটা একটা এরর চলে আসার কথা। দুইটা ফাইলকে আমি এক্সপোর্ট ডিফল্ট করতেছি। সো এইখানে যদি আমি আবার নিয়ে আসি, এই যে আসতেছে না, দেখছেন, খেয়াল করছেন? এটা আসবে না, এই যে আসতেইছে না, সাজেশন দিচ্ছে না আপনাকে। হ্যাঁ, সো দুইটা ফাইল একটা জায়গা থেকে কখনোই ডিফল্ট এক্সপোর্ট করা যায় না, বাট নেমড এক্সপোর্ট আপনি মাল্টিপল জিনিসকে করতে পারবেন। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? না বুঝলে আমাকে বলুন। তার মানে একটা মডিউল, আমরা এই ফাইলগুলোকে বলতেছি এক একটা মডিউল, মানে অ্যাপ ডট জেএস একটা মডিউল, অ্যানাদার ডট জেএস একটা মডিউল। সো একটা মডিউল একটা সিঙ্গেল এলিমেন্টকে ডিফল্ট এক্সপোর্ট করতে পারে। হ্যাঁ, এখন এই ডিফল্ট এক্সপোর্ট করা জিনিসটা কি কি হইতে পারে? ফাংশন হইতে পারে, কোনো অবজেক্ট হইতে পারে, কোনো ভ্যালু হইতে পারে, কোনো অ্যারে হইতে পারে, এই জিনিসটা। আর নেমড এক্সপোর্ট কি করে? নেমড এক্সপোর্ট আপনাকে অ্যালাউ করবে মাল্টিপল ভ্যালুস ফ্রম এ মডিউল, মানে আপনি মাল্টিপল ভ্যালুস একটা মডিউল থেকে এক্সপোর্ট করে দিতে পারবেন। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আর নেমড এক্সপোর্টের ক্ষেত্রে আপনাকে এক্স্যাক্টলি নেমটা লিখতে হয়, ডিফল্ট এক্সপোর্টের ক্ষেত্রে আপনি যে কোনো নামই লিখতে পারেন। এতটুকু যদি মনে থাকে তাহলেই হবে। আচ্ছা, এখন ধরেন আপনি এই ফাইল থেকে যা আছে এটাকে আমি সরাই দিচ্ছি, এই, তো এইখানে দুইটা জিনিস আছে, হচ্ছে গ্রিড, ওয়েলকাম, এই দুটা কি ধরনের ফাংশন, কি ধরনের এক্সপোর্ট করা ফাংশন বলেন তো? এই দুইটা কোন ধরনের এক্সপোর্ট? নেম নেমড এক্সপোর্ট। এইটা কোন ধরনের এক্সপোর্ট? ডিফল্ট। ডিফল্ট এক্সপোর্ট। আচ্ছা, এখন আমি জানি না আমার ওই ফাংশনে কয়টা নেমড আছে বা কি আছে হাবি জাবি, আমার হয়তো বা অনেক কিছুই দরকার এই ফাইলটা থেকে বা এই মডিউলটা থেকে। আমি চাচ্ছি যে একসাথে সব কিছুকে লোড করতে। আমরা তো একটু আগে দেখলাম যে একটা একটা করে নেওয়া যায় নাম লিখে লিখে, তাই না? এখন আমি যদি চাই সবগুলো একসাথে আসো, তাহলে আমি বলবো ইম্পোর্ট স্টার, মানে ওই ফাইলে যা আছে ফ্রম, ওই ফাইলের নাম। ইম্পোর্ট ইম্পোর্ট স্টার ফ্রম, ঠিক তো লিখলাম, ইম্পোর্ট স্টার ঠিকই তো আছে, সিনট্যাক্সের ইরর কেন হচ্ছে? আচ্ছা, আমরা কোথায় আছি? অ্যাপ ডট জেএস এ আছি। আচ্ছা, এখান থেকে কি কি করা, এটাতে করো। আচ্ছা, ওয়েট, একটা মিনিট। এরর কেন দিচ্ছে? ইম্পোর্ট স্টার, অ্যাপ ডট জেএস এক্সপোর্ট করা হয়েছে এখান থেকে, ইম্পোর্ট স্টার, ইম্পোর্ট স্টার ফ্রম ডট স্ল্যাশ অ্যাপ ডট জেএস। ওকে,
অ্যাজ অল। ওকে, ওকে, আচ্ছা, শুধু স্টার লিখলে চলবে না, অ্যালিয়াসটা বলে দিতে হবে, মানে আপনি যে কোনো একটা নাম আবার আপনাকে দিতে হবে, ঠিক আছে, মানে ওই যেভাবে আমরা রিনেম করতাম সেটা। সো এখানে আমার ইরোডটা এখানে মানে দেখাই দিচ্ছিল আর কি। সো ইম্পোর্ট স্টার অ্যাজ অল, মানে এই ফাইলে যা কিছু আছে সব কিছু তুমি এই অলের মধ্যে নিয়ে আসো। তাহলে ও যেটা করবে, এই ওয়ালকে একটা অবজেক্ট হিসেবে আমাদের কাছে দিয়ে দিবে। এখন আপনি যদি একটা অবজেক্ট পান, অবজেক্টের কিগুলো আর ভ্যালুকে কিভাবে অ্যাকসেপ্ট মানে রিসিভ করতে হয়? স্যার ডট অবজেক্ট। ডট দিয়ে। গুড, অবজেক্ট ডট। গুড, গুড। সো আমি যদি এখানে একটু দেখেন, আপনাদেরকে কনসোল ডট লগ অলটাকে একটু দেখাই এবং এটাকে যদি একটু রান করি আমি, সো কি আসছে দেখেন তো। এখানে এই যে অবজেক্টের মধ্যে এই যে ডিফল্ট একটা ফাংশন, তারপরে গ্রিট একটা ফাংশন, তারপরে ওয়েলকাম একটা ফাংশন, তাই না? এখন আপনি কোন ফাংশনকে রান করতে চান? ধরেন আপনি অল ডট যাকে রান করতে চান, এই যে তিনটা ফাংশন চলে আসছে। এই যে এই যে গ্রিড, এটাকে যদি দেই, এটার মধ্যে কোনো একটা কিছু দিয়ে দিলে গ্রিড ফাংশন প্যারামিটার কি কিছু নেয়? গ্রিড ফাংশন প্যারামিটার হিসেবে একটা নেম নেয়। সো আপনি একটা নেম দেন। সো এখন যদি আপনি এখানে রান করেন, সো দেখেন এই যে, তার মানে এখন গ্রিড ফাংশনটা কাজ করছে। ওকে, আচ্ছা। আর একটা আসলে হচ্ছে আপনার ডিফল্ট, এটা তো ডিফল্ট। সো এটা ডিফল্ট এক্সপোর্ট যেটা, সেটার নাম ডিফল্ট চলে আসছে, যে কোনো নাম আপনি দিতে পারেন। তো ডিফল্ট কি করে, এটাকে জাস্ট কল করলেই মাহবুব লেখা চলে আসার কথা। তো এবার যদি আমি এটাকে রান করি, এই যে মাহবুব লেখা চলে আসছে। মানে ডিফল্ট, এটা ডিফল্ট কেন আসলো বলেন তো? আপনাদের মানে সেন্স কি বলে যে কেন আমি এটার নাম এটা লিখছি, এই যে, বাট এটা কেন এটাকে ওরা ডিফল্ট বলতেছে? কেন ডিফল্ট আসলো বলেন তো? আপনাদের কমন সেন্স কি বলে? আচ্ছা, আপনাদের কমন বাই সেন্স। ডিফল্ট ওখানে যা আছে হ্যাঁ, হ্যাঁ। সেটাই আসে। তো আমরা যেহেতু জানি, জাভাস্ক্রিপ্টও যেহেতু জানে যে সব সময় একটা ফাইলকে ডিফল্ট এক্সপোর্ট করা যায়। সো এখন আপনি যে নামই দেন, ও তো জানি যে কেউ আসলে দুইটা ফাইলকে এক্সপোর্ট ডিফল্ট করতে পারবে না, একটা ফাইলকেই তার করে দিতে হবে। সেই জন্য এই ফাংশনটার নাম সে ডিফল্ট ভাবে দেখায়। বুঝতে পারছেন? মানে আপনি তো জানেন, জি আপনিও স্যার। জানেন, জাভাস্ক্রিপ্টও জানে যে এই ফাইল থেকে বা যে কোনো ফাইল থেকে কখনোই দুইটা ডিফল্ট দেয়া যায় না, তার মানে দেয়া যায় একটা। এবং আমরা জানি যে ডিফল্ট ফাইলের, মানে ডিফল্ট ফাইলকে যখন আপনি এক্সপোর্ট করবেন, সেটাকে ইম্পোর্ট করার সময় যে কোনো নামেই তাকে ডাকা যায়। সো তারা যদি ডিফল্ট নামেই ডাকে, তাতে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম কিন্তু নাই। এবং একটা ফাইলই তো, মানে এই ফাইলটাই যেহেতু পাঠাইছে, তাহলে এটাই। আপনি যদি এখানে একটা ভ্যারিয়েবল পাঠাইতেন, তাহলে ভ্যারিয়েবল। আপনি যদি একটা অবজেক্ট পাঠাইতেন, অবজেক্ট তার কাছে ডিফল্ট। যেটাই পাঠান না কেন, সেটাই তার কাছে ডিফল্ট হয়ে যাইতো, কেননা ও জানে যে একটা ফাইলকে ডিফল্ট করা যায়, আপনিও জানেন যে একটা ফাইলকে ডিফল্ট এক্সপোর্ট করা যায়। সো এইখানে কোনো কনফিউশনের কোনো জায়গা নাই। ওরও কনফিউশন হবে না, আপনারও কোনো কনফিউশন নেই। কিন্তু এগুলোর তো মাল্টিপল জিনিস আপনি পাঠাইছেন। তো যেহেতু আপনি মাল্টিপল জিনিস এইখান থেকে পাঠাচ্ছেন, সেহেতু তাদের নাম ধরে ধরেই ডাকতে হবে। সো দ্যাটস ওয়াই আপনি যখন এই পুরা ইম্পোর্ট অ্যাজ অল করছেন, বা এখানে আপনি আপনার নামও দিতে পারতেন, এইভাবে লিখেন, যেটাই লিখেন না কেন, ওটা অ্যাজটা তো একটা অ্যালিয়াস নেম। সো এটা আপনি যা ইচ্ছা তাই দিতেন। দেন আপনি ডট লিখে দেখেন, ওই যে সবগুলো তিনটা জিনিসই আপনি পেয়ে গেছেন ওই অমুক জায়গা থেকে। বুঝতে পারছেন? ওকে। জি। সো আমাদের এটাই ছিল বাকি। এখন আপনাদের গিটহাব অ্যাকাউন্ট কার কার আছে? কারো ক্রিয়েট করা আছে? হ্যালো? আচ্ছা, যদি কারো ক্রিয়েট করা না থাকে, তাহলে একটু যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, যিনি ল্যাপটপের সামনে বা ডেস্কটপে বসে আছেন, কথাও বলতে পারবেন। সো এমন যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখিয়ে দিচ্ছি। মানে কেউ খুলে নেবেন না অ্যাকাউন্ট? স্যার একটু দাম হ্যাঁ, connected.
আচ্ছা। সো আপনি মাইক্রোফোনটা অন করেন যাতে কথা বলতে পারি আপনার সাথে। হ্যালো। হ্যাঁ। সো প্রথমেই আমরা গিটহাবটা সার্চ করব গুগলে। এরপরে আমরা গিটহাবের ও শিট! একটা মিনিট। আচ্ছা ওয়েট একটা মিনিট, হ্যাঁ।